নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আজকে সত্যি আনন্দের দিন, গর্বের মুহূর্ত। শুধু তাই নয়, আজ এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ার দিন। দীর্ঘশ্বাস তো আমিও ছেড়েছি। সকালবেলাতে যখন প্রেস রিলিজটা দেখেছিলাম, ঠিক সেই রকম দীর্ঘশ্বাস ছেড়েছেন চোখের জলে নিহতদের পরিবারবর্গ। প্রথমেই সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলের তরফ থেকে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী, এই তিন বাহিনীর সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। সকলের সুস্থতা প্রার্থনা করি, সকলে সুস্থ থাকুক। আজকের এই যে অপারেশন সিন্দুর, যেটি গতকাল রাত প্রায় মধ্যরাত, রাত 1:30টার একটু বেশি সময়, যেটা সফলভাবে সংঘটিত হয়েছে, আজ তার বিজয় উৎসবের দিন। সকালে সূর্য ওঠার সাথে সাথে প্রেস রিলিজ যখন মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখান থেকে প্রেস রিলিজটা করা হয়, সেইটিতে শুধু ভারতবাসী নয়, শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, আপামর বিশ্ব হকচকিয়ে গিয়েছিল। যদিও তাদের মধ্যে শক্তিধর কিছু রাষ্ট্র তারা জানতেন এই প্রত্যাঘাত অবশ্যম্ভাবী। তার মধ্যে রাশিয়া, অবশ্যই আমেরিকা, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সাংবাদিক বৈঠক, তাতে তার যে এক্সপ্রেশন, তা স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে তিনি এই প্রত্যাঘাত সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। এখন ঘটনা হচ্ছে 2019-এর যে পুলওয়ামা হামলা এবং তারপর বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক, কিংবা 9/11-র মূল হামলাকারী ওসামা বিন লাদেন, অথবা 26/11-র মুম্বাই হামলা, কিংবা কার্গিল যুদ্ধ 1999, এর কোনোটি পাকিস্তান কখনোই স্বীকার করতে চায়নি। লাদেনকে গিয়ে যখন আমেরিকার বিশেষ স্পেশাল ফোর্স পাকিস্তানের ইসলামাবাদের ভেতরে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করলো, ইসলামাবাদের তৎকালীন সরকারের বক্তব্য ছিল, লাদেন তো আমাদের এখানে ছিলই না, লাদেন কে আমরা তো ঠিক সেভাবে চিনি না। বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক যখন হয়, তখনও এই ইসলামাবাদের তৎকালীন যে সরকার, তাদের বক্তব্য ছিল এখানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক ঘটেইনি। মানে ওরা কিছুতেই নমনীয় হতে চায় না। হামলার পর হামলা, আক্রমণের পর আক্রমণ, নিজের ভুল জানা সত্ত্বেও সেই ভুলের দায় না নিয়ে উল্টে ভারতকে সবসময়তে বিশ্বের কাছে প্রথম আক্রমণকারী হিসেবে দেখানোর একটা কৌশল নিয়েই থাকে, কিন্তু সেটাতে তারা সফল হতে পারে না। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের দেশের মধ্যেও অনেক বাগবিতণ্ডা, তর্ক বিতর্ক রয়েছে। আজ সেগুলো বলার দিন নয়, কারণ সেগুলোতে অনেক কিছু ব্যাপার রয়েছে। কারণ খোদ সুষমা স্বরাজ, স্বর্গীয় সুষমা স্বরাজ, তিনিও বলেছিলেন প্রামাণ্য নথি নেই। দেশের মধ্যেও অনেক বিতর্ক রয়েছে। কিন্তু গতকাল রাতের অপারেশন সিন্দুর, তার যথেষ্ট প্রমাণ এবার কিন্তু রয়েছে। শুধু তাই নয়, এবার কিন্তু পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক
মিনিস্ট্রি অফ ডিফেন্স পাকিস্তান, গভর্নমেন্ট অফ পাকিস্তান, তারা যে বিবৃতি দিয়েছে বা প্রেস রিলিজ করেছে, তাতে কিন্তু তারা স্বীকার করে নিয়েছে এই 9টি জায়গায় গতকাল রাতে এয়ার স্ট্রাইক হয়েছে। তারা স্বীকার করছে। এবং অদ্ভুত ব্যাপার, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির, মানে এত বড় শান্তির ছেলে, আর শান্তির ছেলের দেশ, এবং সেই দেশ পরিচালনা যারা করছে তার থেকেও বড় শান্তির ছেলে, ভারত সরকার বা ভারতীয় প্রতিরক্ষা দপ্তর বা সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী কখনোই, তারা যে প্রেস রিলিজ করেছে তাতেও মেনশন করা আছে, এবং ভারতবর্ষের যে অবস্থান তা লাউডলি অ্যান্ড ক্লিয়ার, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ইসলামাবাদের কোনো রকম সেনাবাহিনী বা সাধারণ নাগরিকের উপর ভারত প্রত্যাঘাত করেনি। ভারত প্রত্যাঘাত করেছে টার্গেট, মূলত এই যে 9টি টার্গেট ছিল, সেটি এই যে জঙ্গি সংগঠন যেখান থেকে এই প্রশিক্ষণ দেওয়া হতো বা এই সন্ত্রাসমূলক কাজকর্ম করা হতো, মূলত সেই 9টি জায়গাকেই টার্গেট করে সেখানেই কিন্তু হামলা চালানো হয়েছে। তো পাকিস্তান স্বীকার করছে যে ভারত হামলা চালিয়েছে, তাতে নাকি সাধারণ নাগরিক মারা গেছে, যদিও সাধারণ নাগরিক মারা গেছে বলে এরকম কোনো খবরাখবর নেই। অথচ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির শান্তির ছেলে চলে গেছে হাসপাতালে সন্ত্রাসবাদী যারা আহত হয়েছে তাদেরকে দেখতে। ভাবা যায় কত বড় শান্তির ছেলেরা। এরা বাটি হাতে রাষ্ট্রসংঘের কাছে, রাষ্ট্র ব্যাংকের কাছে এরা ভিক্ষা চায়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে উচিত, ঠিক যেরকম বাংলাদেশকে টাকা পাঠানো বন্ধ করেছে সেরকম পাকিস্তানকেও ফান্ড দেওয়া বন্ধ করা উচিত। যদিও আমেরিকা শক্তিধর রাষ্ট্র হলেও তার স্ট্যান্ডিং পজিশন রাশিয়ার মতো নয়। আমেরিকা হচ্ছে ব্যবসায়িক মনোপ্রবৃত্তির একটি রাষ্ট্র, এবং ডোনাল্ড ট্রাম্প সে রাষ্ট্রের প্রধান, যিনি অত্যন্ত কূট একজন ব্যবসায়িক। সেটা ট্রাম্প ট্যারিফে সকলেই আমরা অবগত। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই যুদ্ধ আবহ বা এই প্রত্যাঘাত তা যেন অতি শীঘ্রই, অতি দ্রুত নিষ্পত্তি হোক, মানে বন্ধ হোক। পাকিস্তান ভারত দুটোই আমার বন্ধু দেশ। একটা বন্ধু দেশের প্রতি আর একটা দেশ যখন ইচ্ছাকৃতভাবে আঘাত আনতে পারে, তার সাধারণ নাগরিককে ইচ্ছাকৃতভাবে মারতে পারে, তাহলে সেই দেশটা তোমার আরেক বন্ধু দেশের সাথে সহাবস্থান কি করতে পারে? বা সেই দেশটাকে তুমি কি বন্ধু দেশ বলতে পারো? তোমার এক বন্ধু দেশকে যখন তোমার আরেক বন্ধু দেশ মারছে, হত্যা করছে, ধ্বংস করছে, সন্ত্রাস চালাচ্ছে, এমন তো শুধু তো তাই নয়, তোমার দেশেও তো 9/11 ঘটিয়েছে ওই ইসলামাবাদ। সেই ইসলামাবাদের এক শান্তির ছেলে যাকে তুমি গিয়ে পরে মারলে, ডোনাল্ড ট্রাম্প নয়, তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তো তারপরে তুমি তাকে, বারাক ওবামার সময়কালে এই পাকিস্তানকে টেররিজম স্টেট আখ্যা দেওয়া হয়েছিল। তারপরে তুমি কি করে বলতে পারছো পাকিস্তান ভারত আমার বন্ধু দেশ, তোমার ব্যবসা চাই, সামরিক অস্ত্র শস্ত্র যা কিছু আছে সে তো পাকিস্তান, মানে মাফ করবেন, আমেরিকা থেকে ক্রয় করতে হয়। আমেরিকা তো এটাই মূল অর্থনীতির মূল স্তম্ভ, সামরিক ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বিক্রি করা। ওই জন্য আমেরিকা স্ট্যান্ডিং পজিশন নিয়ে আমি অতটা মানে চিহ্নিত নই, কেউই চিহ্নিত হওয়া উচিত নয়, ভারত সরকারেরও চিহ্নিত হওয়া উচিত নয়। যদিও সরকারের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো ইউটিউব মিডিয়া বা টেলিভিশন মিডিয়া তাদেরও কারোর বলা উচিত নয় এই মুহূর্তে, এই পরিস্থিতিতে, রাষ্ট্রের স্বার্থে। যেটা 1971 সালে ভারতের শেরিনী, লৌহ মানবী, ভারতরত্ন প্রয়াত ইন্দিরা গান্ধী উপেক্ষা করেছিলেন। এখানে কিন্তু স্ট্যান্ডিং পজিশন রাশিয়ার সেদিনকেও ঠিক যেরকম ছিল, এটা তো খুব সত্যি কথা। আন্তর্জাতিক মহলে
আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতে পারে, গোটা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, ট্রাম্প ট্যারিফের যা কিছু হতে পারে, হয়ে গেলেও আন্তর্জাতিক মহলে আমেরিকা এবং রাশিয়া এই দুটো দেশের ওপরেই কিন্তু সমস্ত দেশ নির্ভর করে থাকে। রাশিয়া স্ট্যান্ডিং পজিশন, ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপ্রধান, সে রাষ্ট্রের একদম সঠিক স্ট্যান্ডিং পজিশন। না তুমি প্রত্যাঘাত করো, তোমার করা অবশ্যই তোমার রাইট রয়েছে এবং আমি তোমার পাশে পূর্ণ সমর্থন দিয়ে রয়েছি। রাশিয়া 1971 সালেও এইভাবেই ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়েছিল। সেদিনও আমেরিকা এরকমই, মানে আমেরিকা তো বরাবরই দ্বিধার দ্বন্দ্বের মানে দোলাচলের মতন করে তার স্ট্যান্ডিং পজিশনটা জানায়। আজও কিন্তু রাশিয়া এসে পাশে দাঁড়ালো কাকতালীয় ভাবে। এই যুদ্ধ আবহ যখন চলছে, যুদ্ধ কিন্তু একটা বিশাল ব্যাপার, আসছি পরবর্তী প্রসঙ্গে আসছি। এই যুদ্ধ আবহ যখন চলছে, ইসলামাবাদ তার যে সেনাপ্রধান শান্তির ছেলে জেনারেল মুনির, তাদের সাথে এখন আবার খুব পীড়িত ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব বেড়ে উঠেছে। তুর্কির থেকে বিশাল নৌবাহিনীর এক জাহাজ, মানে সামরিক জাহাজ, সেটি এসেছে। তো ইসলামাবাদের সেনাপ্রধান বলছে শুভেচ্ছা বিনিময়, যুদ্ধ আবহে শুভেচ্ছা বিনিময়। এতদিন চলে গেল, কখনো তুর্কি পাঠালো না, হঠাৎ তুরস্ক এখন পাঠালো, আর এখনই তুমি এই করাচি করাচিতেই বলছে শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা জানানো হয়েছে তুরস্কের সেই নৌবাহিনীর জাহাজকে, যুদ্ধ জাহাজকে। আমরা কি বুঝি না এরা শান্তির ছেলেরা কি ভাবে? ভারতের সবাই শান্তির ছেলে তোদের মতন নাকি? মাথা মোটা গাম্বাট এরা। তো আরো একটা বিষয়, আজকের যে খুশির আবহ, এই খুশির আবহে একজনের নাম না করলেই নয়, যিনি এই বৃহত্তর প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ধর্মটাকে বাইরে রেখে, সুভাষচন্দ্র বসু, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র বসুর সেই নীতি ভারতীয় সেনাবাহিনী আজকে থাপ্পড় মারলো ওই এবিসিডি বাংলার শান্তির ছেলে কি রঞ্জন মোষ নাকি তাকে। আজকে যখন সাংবাদিক বৈঠক হচ্ছে সেনাবাহিনীর তরফে, মানে সেনাবাহিনী পারে, কারণ নীতিটা তো সুভাষের। সুভাষচন্দ্র বসু যখন লড়ছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, তার আশেপাশে হিন্দু মুসলিম সবাই ছিল। আজকে যখন সাংবাদিক বৈঠক হচ্ছে, তখন একদিকে যেরকম ভূমিকা সিং রয়েছেন উইং কমান্ডার, আরেকদিকে তখন কর্নেল সফিয়া কুরেশি। ফলত ওই এবিসিডি বাংলার ওই শান্তির ছেলে কি রঞ্জন মোষ বলছিল না কদিন ধরে সাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সেকুলার, বেরিয়ে যান। এই যে ভারতীয় সেনাবাহিনী দিল থাপ্পড়, কুসুম কুসুম কুসুম, ভারতীয় সেনাবাহিনী দিল দ্বিতীয় থাপ্পড়। একই বৃন্তে দুই কুসুম, পেছনে ভারতের জাতীয় পতাকা, ওটা হচ্ছে বৃন্ত, দুজন বসে রয়েছেন উইং কমান্ডার ভবিকা সিং, এদিকে কর্নেল সফিয়া কুরেশি, দুই কুসুম। আরো একটা থাপ্পড় এবিসিডি বাংলার ওই শান্তির ছেলে কি রঞ্জন মোষ তাকে, যে গতকাল রাতে অপারেশন সিন্দুর বা সিঁদুর, একই অপারেশন সিন্দুর, যার জন্য সফল হলো ব্রহ্মস মিসাইল। যে মিসাইল আটকানোর ক্ষমতা ইসলামাবাদের নেই, সেই র্যাডারটা নেই। ওই এবিসিডি বাংলার শান্তির ছেলে ওই রঞ্জন মোষ জানে না সেই ব্রহ্মস মিসাইল কে তৈরি করেছিল। সে তো আগেই বলে দিল মুসলিম মুসলিম মুসলিম, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম দাঙ্গা চাই। ওটা বানিয়েছিলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত আবুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম। পুরো নামটাই বলে দিলাম যাতে শান্তির ছেলে এই ভিডিওটা কোনোদিন যদি শুনতে পায় তাহলে পুরো নামটা জানতে পারে। নেচে কেঁদে সংবাদ উপস্থাপনা করে আজকেও দেখছি তাই চলছে। ফেসবুক, কিছু টেলিভিশন মিডিয়া বিভৎস রকম ভাবে যে 100 কিলোমিটার দূরে এসে কলমা পড়িয়ে মেরেছে,
তোদের 100 কিলোমিটার ভেতরে গিয়ে হনুমান চালিসা শুনিয়েছে? কেন? ভাই কেন? ধর্ম কেন আসছে এখানে বারবার করে? যারা এখানে এসে কালমা পুড়িয়ে মেরেছে, যাদেরকে মেরেছে তাদের মধ্যে একজন নেপালি ছিল, আমার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক। যাদেরকে মেরেছে তাদের মধ্যে একজন খ্রিস্টান ছিল, অন্য ধর্মের নাগরিক। এবং শুধু তাই নয়, যাকে মেরেছে তার মধ্যে একজন মুসলিম, স্থানীয় মুসলিম ছিল, ব্যবসায়ী। আরে ঘোড়ার ব্যবসা করলেও ঘোড়া নিয়ে ওই পর্যটন করে, সেটাও ব্যবসায়ী হয়, ব্যবসায়ী। এরা কাউকে চেনে না। এরা এই ইসলামাবাদে এবছর ঈদের দিন নামাজ মসজিদে মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে। যারা নিজের দেশে নিজের ধর্মের লোকেদের প্রতি মায়া দয়া দেখায় না, তারা কালমা পড়ালো কি পড়ালো না কোনো ব্যাপার না। কালমাটা কি জিনিস? যদি আমি কালমা পড়ে কোথাও বলতে হয় যে না ঈশ্বর এক, ঈশ্বর তো একই, না জেনে না বুঝে দয়া করে এই সেন্সিটিভ একটা আবহ, এখানে এরকম ভুল ভাল সামাজিক মাধ্যমে গিয়ে কোনো রিলস না বুঝে না জেনে এরকম ভাবে শেয়ার করা, কোনো বক্তব্য শেয়ার করা, এগুলো করা থেকে বিরত থাকুন। শুধু তাই নয়, মকডিল নিয়ে নানান কথা, এক একজন এমন বিশ্রী বিশ্রী ভাষায় কমেন্ট করছে যা পড়া দুরূহ হয়ে উঠছে। মকডিলটা কি জিনিস জানে? মকডিল হয়নি আগে তা তো নয়। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় মকডিল হয়েছিল কিছু একটা পার্টে, একটা প্রান্তরে। 26/11 পর মকডিল হয়েছিল একটা নির্দিষ্ট স্থানে। 1971 সাল মকডিল হয়েছিল একটা পার্টে, একটা প্রান্তরে। কিন্তু এই যে সিভিল ডিফেন্স, এগুলো বুঝতে হবে। আমি কিছু বুঝলাম না, আমি আবেগ, মানে আমাদের, আর সব থেকে বেশি এটা পশ্চিমবঙ্গে হয়। বাঙালি আবেগে বেশি চলে, আবেগে বেশি ভাসে। কোনো কিছু দেখলাম না, বুঝলাম না, শুনলাম না, গভীরে গেলাম না, নাও ঝাঁপিয়ে পড়ো, সেটা নিয়ে শুরু করে দাও কলতানি। আর ফেসবুকটা তো এখন ফেসবুক হয়ে গেছে। কোথায় ইসরায়েলের ভিডিও, সেই ভিডিও নিয়ে যে পোস্ট করে চলছে ওখানে জয় শ্রীরাম। ভাই এখানে রামের সাথে কি সম্পর্ক? ওয়াকফ বিল সংসদে পাস হচ্ছে, সেখানেও রামের ধ্বনি উঠছে। রামের সাথে কি সম্পর্ক? একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সামরিক লড়াই চলছে। এটা একটা রাষ্ট্র, তার চিন্তা ভাবনা আলাদা। একই সময় দুটো রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু একটা রাষ্ট্র যখন আর চাঁদ অব্দি পৌঁছে গেছে, তখন আরেকটা রাষ্ট্র ব্রহ্মস মিসাইল ঠেকানোর পরিকাঠামোটা পর্যন্ত তৈরি করতে পারলো না। সেই দুটো রাষ্ট্রের সমস্যা এটা, এখানে ধর্মের সমস্যা নয়। বারবার এই ভুল করছেন। আর এই যে সন্ত্রাসবাদী হামলাটা আজকে পেহেলগাঁওতে হলো গত 22 এপ্রিল, এই হামলাটা হয়েছে আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য। জানেন তো, একটা কথা রয়েছে, নিজের ঘর যদি ঠিক না রাখতে পারি, বাইরের লোক তো ঘরে ঢুকবেই। আমার ঘরের ছাদ যদি ফুটো থাকে, বৃষ্টির জল তো পড়বেই। ভারতবর্ষের আজকের যে অবস্থা, ধর্মের এই যে বিভাজন, এটা ইসলামাবাদের সন্ত্রাসবাদী পর্যন্ত বুঝে গেছে যে ভারতকে যদি শেষ করতে হয় আর কোনো সেনাঘাটিকে নয়, ভারতকে যদি শেষ করতে হয় আর কোনো সংসদ ভবনে নয়, ভারতকে যদি শেষ করতে হয় আর কোনো অমরনাথ যাত্রায় নয়, ভারতকে যদি শেষ করতে হয় আর কোনো তাজ হোটেলে নয়, ভারতকে শেষ করতে গেলে হিন্দু মুসলিমের বিভাজনের যে রাজনীতিতে ভারত আজকে অত্যাচারিত, ভারত আজকে শেষ হচ্ছে, সেই হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি নিয়ে কলমা পড়িয়ে সাধারণ নাগরিককে মারো, ভারতের ভেতরে আগুনটা জ্বালাও। এর জন্য দায়ী আপামর ভারতবাসী, সব থেকে বেশি দায়ী পশ্চিমবঙ্গবাসী। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। অতি উগ্রতা, আমি বরাবর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, অতি উগ্রতা কখনোই কোনো কিছু নিয়ে ভালো নয়। সে ধর্ম হোক, রাজনীতি হোক, কোনোটাই নয়। ভারতীয় সেনাবাহিনীর আজকে প্রশংসা হচ্ছে, খুব ভালো কথা। আজকে সরকারের প্রশংসা হচ্ছে, খুব ভালো কথা। ফলাও করে সবাই প্রশংসা করছে। 56 ইঞ্চি করে দেখিয়েছে, 56 ইঞ্চি 19 সালে করে দেখিয়েছে। না, 56 ইঞ্চি নয়, 56 মিলিমিটার। আজকে প্রায় 22 তারিখ থেকে যদি ধরি, 22 আর 8-এর 30, এদিকে আজকে 8, 8 আর 16, 15 দিন। আজ 15 দিন হয়ে গেল। তিনটে, ওই তিনজন আসলো, তিনজন 100 কিলোমিটার ভেতরে ঢুকলো, ঢুকে মেরে দিয়ে চলে গেল।
তাদের পাত্তাও পাওয়া গেল না, তারা কোথায় মিশে গেল সেটুকু খুঁজে পাওয়া গেল না। এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর। সরকার এই যে অপারেশন সিন্দুর যেটা হলো, তার যেরকম বাহবা আমি শুরুতেই দিয়েছি, এবার একটু ঘুরে ফিরে আসে দেখা যাক নিজের ভেতরে। নিজের ভেতরটাও তো দেখতে হবে। 2019-এ এই প্রশ্নগুলো করা হয়নি। আজকে যে ঘটনাটা ঘটেছে, 1 মাসের মধ্যে এই ঘটনাও কিন্তু এরকম মিলিয়ে যাবে, ধূসর হয়ে যাবে। ঠিক যেমন ধূসর হয়ে গেছে আরজি করের প্রতিবাদ, ঠিক যেমন ধূসর হয়ে গেল ওয়াকফ বিলের কাহিনী, ঠিক যেমন ধূসর হয়ে গেছে 2019-এর এনআইএ তদন্ত চার্জশিট, এইটাও ঠিক ধূসর হয়ে যাবে। সেদিনকে যে প্রশ্নগুলো করা হয়নি, আজ সে প্রশ্নগুলো করা উচিত। সেদিন প্রশ্ন তোলা হয়নি গুজরাটের নাম্বার প্লেটে 300 কিলো আরডিএক্স নিয়ে একটা গাড়ি কি করে শ্রীনগরের বুকে ঘুরে বেড়াতে পারে। সেদিন প্রশ্ন করা হয়নি সিআরপিএফ এর কনভয়ের এই খবর লিক কি করে হতে পারে। সেদিন প্রশ্ন করা হয়নি এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে, ব্যর্থ কে, দায় কার, সে দায় নেবে কে। আজ প্রশ্ন করা উচিত, আজ সে প্রশ্নের সময় এসেছে। অত বড় একটা টুরিস্ট স্পট, সেখানে কেন সেদিন কোনো সেনাবাহিনী ছিল না, বা কোনো রকম প্রশাসনের কোনো নজরদারি ছিল না? ছিল না কেন স্থানীয় পুলিশ, স্থানীয় থানার কোনো পুলিশ প্রশাসন ছিল না কেন? আরে আপনি রাস্তায় বেরোলে আধা ঘন্টা অন্তর অন্তর, 30-40 মিনিট অন্তর অন্তর দেখবেন পুলিশের মোবাইল ভ্যান টাওয়ার দিতে থাকে। কিউআরটি মোবাইল ভ্যান টাওয়ার, মানে টহল দিতে থাকে, মাফ করবেন, টাওয়ার নয়, টহল দিতে থাকে কিউআরটি। এখানে যদি কিউআরটি টহল দেয় ওরকম একটা সেন্সিটিভ জায়গা, যেখানে হামলা হওয়ার খবর ছিল, যে কারণের জন্য পিএমওতে খবরটা আসায় প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছেন, তা সেখানে কেন কিউআরটি থাকবে না? সেখানে তো সিআরপিএফ এর কিউআরটি বরাবরই, সিআরপিএফ এর কিউআরটি তো সেখানে ছড়াছড়ি। কেন সেদিনকে কিউআরটি ছিল না? কিউআরটি যদি থাকতো আজকের এই ব্রহ্মস উৎক্ষেপণ করার দরকার ছিল না। কিউআরটি যদি সেদিন থাকতো আজকের এই যুদ্ধ জিগির তোলার দরকার ছিল না। কিউআরটি যদি সেদিন ওখানে থাকতো আজকের বাজারে ধস নামতো না। কিউআরটি যদি সেদিন থাকতো যুদ্ধ জিগির তুলে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এখন ফায়দা তুলতে পারতো না। সেদিন কিউআরটি ছিল না, নাকি সেদিন কিউআরটিকে ঢুকতে দেওয়া হয়নি? কোনটা? প্রশ্ন তুলবেন না? সাহসের সাথে এই প্রশ্নগুলো তুলবেন না? ধর্ম, রাজনীতি সবকিছু ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রের স্বার্থ, নিরাপত্তার স্বার্থে এই প্রশ্ন তুলবেন না? কেন সেদিন ওখানে কিউআরটি ছিল না, নাকি কিউআরটিকে ঢুকতে দেওয়া হয়নি? অপারেশন সিন্দুর অবশ্যই সাকসেস। দেখুন, সেনাবাহিনী বা পুলিশ এরা সবসময়তেই বাঁধা থাকে। যুদ্ধ একটা বিশাল ব্যাপার, যুদ্ধ তো সহজ জিনিস নয়। যারা যুদ্ধ জিগির তুলছেন, যারা বলছেন পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নিয়ে আসুক, এত সহজ জিনিস নয়। যেটা একবার চলে যায় সেটাকে ছিনিয়ে আনতে গেলে অতটা সহজ নয়। আমি আপনি যুদ্ধ চাইবো এখানে? যে 27 জন পরিবারের 27 জন নিহত হলেন, তাদের পরিবার এই যুদ্ধ চায় না। তাদের কাছে এই যে যেটুকু দেওয়া হয়েছে, ইটস এনাফ, ইটস এনাফ। যুদ্ধে অর্থনীতি ধসে পড়বে, যুদ্ধে সমাজনীতি ধসে পড়বে। অবশ্য কাদের বলা, এখন তো সবই ফেসবুকের দুনিয়া। সমাজ বিশারদ, অর্থ বিশারদ সবাই বসে আছে, বিজ্ঞ মানুষের ভিড় সেখানে। আর তো রয়েছে এবিসিডি বাংলা, কি রঞ্জন মোষ, নেচে কুদে এত চিৎকার করে, মানে সাইরেন শোনার দরকার নেই আপনার। এই যে মকডিলের যে সাইরেন, ওগুলো শুনে ভয় পাবেন না, কারণ আমরা এমনিতেই আতঙ্কিত থাকি টিভির চ্যানেলটা খুললে পরে। এত চিৎকার করে সাইরেন, আর কি শুনবো? আগে মানুষ বাজ পড়লে চমকে উঠতো, এই বুঝি ঝড় আসবে। এখন এবিসিডি বাংলা, ওই রঞ্জন মোষ, কিংবা একটা ওই কি বাংলা টিভি, টিভি 1 বাংলা না টিভি 2 বাংলা, এদের চ্যানেলগুলো খুলবেন, জামা প্যান্ট পরে এমন চিৎকার করবে আপনার নিজের জামা প্যান্ট খুলে যাবে ভয়ে। ঠিক যেরকম এখন ইসলামাবাদের হচ্ছে, ভয়ে কাঁপতে কাঁপতে জামা প্যান্ট খুলে যাওয়া অবস্থা, ঠিক সেরকম। এই প্রশ্নগুলো কেন টেলিভিশন মিডিয়া রাখছে না? রাখা উচিত, এই প্রশ্ন রাখা উচিত। সাহসের সাথে সবার এই প্রশ্নগুলো রাখা উচিত।
আমি ইসলামাবাদকে দোষ দিচ্ছি, অবশ্যই ইসলামাবাদ দায়ী, দায় তো আমারও বর্তায়, দায় তো আমারও বর্তায়। আমি আর যুদ্ধ যুদ্ধ জিগির তুলছি, আমার অর্থনীতির কি অবস্থা? এটিএম এ ব্যালেন্স চেক করতে গেলেও এখন থেকে ট্যাক্স দিতে হবে। গ্যাসের দাম, রান্নার গ্যাসের জ্বালানি 50 টাকা বেড়ে গেছে। এই যে আবহটা করা হলো, পুরো মুখ ঘুরিয়ে দেওয়া হলো। রান্নার গ্যাসের দামটা কিন্তু 50 টাকা করে এক্সট্রাই আপনাকে দিতে হবে। যুদ্ধ যুদ্ধ জিগির চলুক চাই না চলুক, এক একটা মিডিয়া দেখাচ্ছে 50,000 টাকা নগদ অব্দি আপনি তুলে নিন। কেন তুলবো? ব্যাংকের টাকা কি চলে যাবে যুদ্ধক্ষেত্রে? তাই হয় কোনোদিনও? এই আতঙ্কটা কেন তৈরি করাচ্ছেন? আপনি একবার আতঙ্ক দিলেন নোটবন্দি করে, তখন আপনারই দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় অমিত শাহ, তিনি বললেন নোটবন্দি হয়ে গেছে, জঙ্গিদের কোমর ভেঙে গেছে, জঙ্গিরা তারপরেও ঘুরে দাঁড়ালো। তারপরে 370, জঙ্গিদের কোমর ভেঙে যাবে, জঙ্গিরা তারপরেও ঘুরে দাঁড়ালো। একটা জঙ্গির কতগুলো কোমর হয়? 9টা কোমর ছিল, 9টা কোমর কালকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আপনি কি এটা শিওর নিশ্চিতভাবে কোনো প্রেস বিবৃতিতে দিতে পারবেন যে এই 9টা কোমর ভেঙে দিলাম, আর কোনো জঙ্গি কোমর উঠিয়ে দাঁড়িয়ে ভারতের বুকে প্রত্যাঘাত করতে পারবে, আঘাত আনতে পারবে না? বলতে পারবেন না, কারণ আপনি জানেন সব থেকে বড় জঙ্গি আপনার দেশেই লুকিয়ে রয়েছে, এক একজন ধর্মের ধ্বজা লাগিয়ে কিংবা রাজনীতির কোনো নির্দিষ্ট দলের ধ্বজা লাগিয়ে। জঙ্গি তো লুকিয়ে দেশের মাটিতে, গদ্দার তো লুকিয়ে দেশের মাটিতে। আগে দেশের জঙ্গি নিকেশ করতে হবে, আগে দেশের সন্ত্রাসী নিকেশ করতে হবে। কেন কোনো স্টেট গভর্নমেন্ট, কেন কোনো রাষ্ট্র সরকার, কোনো নয় রাষ্ট্র সরকার, বা কেন কোনো স্টেট গভর্নমেন্ট যখন দেশের মাটি থেকে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ, কোনো তকমা, সে ক্রিকেট খেলায় হোক বা অন্য কিছু হোক, যখন হয়, কেন তার প্রতিবাদ জানাবে না? কেন দেশে ক্রিকেট খেলা চললে পাকিস্তানের পতাকা ওড়ানো হবে? কেন তাহলে সেই ক্লাব বা সেই গোষ্ঠী বা সেই ব্যক্তির বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া হবে না? ভোট ব্যাংক, রাষ্ট্রের স্বার্থ কেউ ভাবে না। যদি কেউ ভেবে থাকে তাহলে ভাবে যে ছেলেটা ওই বর্ডারে এখন রয়েছে, যার ছুটি ক্যান্সেল হয়ে গিয়ে ওই বর্ডারে ফিরে যেতে হলো, তার বাড়ির মা, তার বাড়ির বাবা, তার বাড়ির স্ত্রী, আর যদি বুঝদার সন্তান হয় সেই সন্তানটা। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা কেউ ভাবতে পারে না, ভাববে না। রাষ্ট্রের নিরাপত্তা যারা দেয় তাদেরই পরিবার একমাত্র রাষ্ট্রের নিরাপত্তা কি সেটা নিয়ে বোঝে খুব ভালো। যুদ্ধ যুদ্ধ আবহ কার যাবে গেলে? সাধারণ নাগরিক মরবে। আরে ওখানে ইসলামাবাদের সাধারণ নাগরিকও মরবে, এখানেও ইসলামাবাদের সাধারণ নাগরিক মরবে। আপনি আজকে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিলেন। আমি অপারেশন সিন্ধু নিয়ে কোনো কথা বলছি না। অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল জয়। জঙ্গি মরল কি জঙ্গি মরল না, মাসুদ আজারের ছেলে মারা গেছে, তা নিয়ে হয়তো কয়েকজনের অনেক দাবি আমি শুনছিলাম, দেখছিলাম বক্তব্য, যে নিরীহ পরিবার কেন মরলো। আরে মাসুদ আজারের ছেলে কি আব্দুল কালাম হবে? মাসুদ আজারের ছেলে কি খান আব্দুল গফর খান হবে? মাসুদ আজারের ছেলে তো মাসুদ আজারই হবে। মাসুদ আজারের ছেলেকে যদি মেরে থাকে, বেশ করেছে, বেশ করেছে। জঙ্গি বা সন্ত্রাসবাদী বা অপরাধী, তার প্রতি বা তার পরিবারের প্রতি কোনো সমবেদনা হয় না, হতে পারে না, হবে না। ঝাড় যেমন হয় বাঁশ ঠিক তেমনই হয়। তাহলে বাঁশ আগেই নির্মূল করে দাও। যে ভুলটা আমেরিকা সেদিন করেছিল লাদেনের ছেলেকে বাঁচিয়ে রেখে। মানুষ ঘটনা দেখে এবং ভুল থেকে শিক্ষাটা নেয়। ভারত তো সেই ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল, আর ভারত জানে কোনটাকে কি করতে হবে। ভারত বিশ্বের 4র্থ সামরিক শক্তিশালী দেশ, মানে এই নয় ভারতের মাথা মোটা, ভারতকে অন্যের থেকে কপি করতে হবে। ভারতের সেনাবাহিনীতে এরকম অনেক বড় বড় যোদ্ধা রয়েছে যাদের থেকে পরামর্শ আজও আমেরিকার বাহিনী নিতে আসে। রাষ্ট্রসংঘে যে শান্তি বাহিনী রয়েছে তাতে ভারতের সেনাবাহিনী থেকে লোক সব থেকে বেশি রয়েছে, এমনি এমনি তো নয়। অপারেশন সিন্দুরের সাফল্যতা বা অপারেশন সিন্দুরের প্রক্রিয়াকরণ কার্যকলাপ নিয়ে রাষ্ট্রবাসী, কোনো দল, কোনো ধর্ম, কারোরই কোনো কিছু বলার প্রশ্ন, মানে কোনো কিছু বলাই উচিত নয়, কারণ এটা সফল, এর যথেষ্ট প্রমাণ আছে।
বালাকোট পাকিস্তান অস্বীকার করেছিল, কিন্তু এবার পাকিস্তান কিন্তু স্বীকার করেছে। ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ পাকিস্তান সেটা বিবৃতিতে জানিয়েছে। ফলত এই অপারেশন সিন্ধু নিয়ে আর কোনো কথা বলা উচিত নয়। কিন্তু অপারেশন সিন্ধু নিয়ে কথা বলা উচিত নয় যেমন, তেমন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলবো না সেটাও তো হয় না। সরকারকে তো এটাও দেখতে হবে যে সেদিনের ইন্টেলিজেন্স ফেলিওর হলো কেন, সেদিন সেখানে কিউআরটি ছিল না কেন। এ প্রশ্ন থেকে যাবে, কোনো টেলিভিশন মিডিয়া এই প্রশ্ন করবে না। নির্বাচন আসবে যাবে, হয়তো তারাই জিতবে, হয়তো আগামীতে 75 বছর হয়ে যাওয়ার পর 56 মিলিমিটার রাইসিনা হিলসে গিয়ে আবার 56 ইঞ্চি তৈরি করার প্রয়াস করবে। কিন্তু প্রশ্নগুলো, এতগুলো প্রাণ যাদের চলে গেল, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিক, সে তো এখানে পর্যটন করতে এসেছে, ঘুরতে এসেছিল নেপালের থেকে, আর কি কেউ আসার সাহস পাবে? এর আগে একবার তাজে হলো, সেখানেও তো বিদেশি পর্যটক মারা গিয়েছিলেন। ভারতের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পাকিস্তান হামলা করছে, সব রাষ্ট্র, চীন হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, সবাই কিন্তু ভারতের পাশে। কিন্তু ভারতের পাশে তারা আছে মানে এই নয় তারা কিন্তু এটাও ভাবছে না বা বলছে না, আপনি আমি তো শুনতে যাচ্ছি না তারা বলছে কিনা, কিন্তু তারা 100% বলছে যে ভারত নিজের রাষ্ট্র, নিজের রাষ্ট্রবাসীকে নিজেই সুরক্ষা দিতে ব্যর্থ। এই প্রশ্ন তাদেরও হচ্ছে। 15 দিন পেরিয়ে যাওয়ার পর আজও তাদেরকে খুঁজে পাওয়া গেল না, তারা কোন ভিড়ে মিশে গেল, তারা কোন জায়গায় ঢুকে গেল। নো, আমাদের এখন অপেক্ষা করে থাকতে হবে পাল্টা পাকিস্তানের তরফ থেকে প্রত্যাঘাতের পাল্টা কোনো প্রত্যাঘাত আসে কিনা, তাহলে আবার অন্য কোনো অপারেশন। কারণ ওই শান্তির ছেলে তো বিশ্বাস করা যায় না, যারা শান্তির বার্তা নিয়ে হাসপাতালে ছুটে যেতে পারে, যে দেশের সেনাপ্রধান ওই শান্তির ছেলে, আহত শান্তির ছেলেগুলোকে দেখতে, সেই শান্তির ছেলে দেশ বা সেই শান্তির ছেলের সেনাপ্রধানদের বা পরিচালন ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে বিশ্বাস করা যায় না, অন্তত আমি তো করতেই পারি না। হ্যাঁ, এবার তাদেরকে বলছি মানে আবার ঘুরিয়ে আমাকে বলবেন না যে আমি তাহলে মুসলমান সবাইকে বলছি কিনা। ওই যে বললাম, ব্রহ্মস যিনি তৈরি করেছিলেন তিনি মুসলমান, ডক্টর এপিজে আব্দুল কালাম, পুরো নাম প্রথমেই বলে দিয়েছি ভিডিওর। তো যুদ্ধ আবহ যারা চাইছেন, হাত জোর করে তাদেরকে অনুরোধ করি, যুদ্ধ আবহের জিগিরে ভেসে গিয়ে গভীরে না ঢুকে এই যুদ্ধ আবহটা চাইবেন না। আমার আপনার বা ঠান্ডা ঘরে এসি ঘরে যারা থাকে হয়তো তাদের কিছু হবে না, খানিক হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা থাকলে সেটা হয়তো ডাউন হবে, কিন্তু যাদের হবে তাদের ওই খেটে খাওয়া দারিদ্র সীমার নিচে, মানে বিপিএল ও নয়, বিপিএল এর নিচে তো রাজ্যবাসী রাষ্ট্রবাসী আছে হবে তাদের, কারণ তাদেরকেও তো কিনে খেতে হবে। কদিন আর চাল ডাল দেবেন লকডাউনের মতন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর তো সেই তাদেরকে কিনে খেতে হবে। একটা যুদ্ধ ঘটে যাওয়া মানে তার রেশ অনেক দিন অব্দি চলতে থাকে। যুদ্ধ হলে এখানে সাধারণ নাগরিক যেরকম মরবে, ওখানেও সাধারণ নাগরিক মরবে। এই যে জল যেটা বলছিলাম, এই যে সিন্ধু জল চুক্তি, সিন্ধুর জল দেওয়া হবে না, তীব্র গরম এখন। আমার সাথে একটা রাষ্ট্রের পরিচালন ক্ষমতা, রাষ্ট্রের নির্বাচিত সরকার বা রাষ্ট্রের অধীনে থাকা কিছু সন্ত্রাসবাদ, সমস্যাটা তাদের সাথে, রাষ্ট্রের সাধারণ নাগরিকের সাথে তো কখনো সমস্যা হতে পারে না। তীব্র গরমের মধ্যে ফুটি ফাটা অবস্থা, ওখানে জলের জন্য হাহাকার করছে। জলটা যে দেওয়া হবে না এটা তো নয়, এটা তো সত্য নয়। জলটা আজকে খানিকের জন্য আটকে দেওয়া হলো, আমার কাছে কি সেই বাঁধ রয়েছে জলটাকে ধারণ করার সেই ক্ষমতা রয়েছে? নেই। বর্ষা আসলে আমাকে জলটা ছাড়তেই হবে, যখন বর্ষা আসলে জলটা ছাড়বো তখন ওখানে কি অবস্থা হবে? আমার এখানে 27 জনকে কেউ, ও তাহলে তো আমি তুমি সেম একই হয়ে গেলাম। তো আমার এখানে 27 জন মরল আমার ব্যর্থতায়, আমারই ব্যর্থতায়, আমারই রাষ্ট্রের 27 জন মানুষ মারা গেল। সেটাকে বদলা নিতে গিয়ে আমি অন্য একটি রাষ্ট্রের শয়ে মানুষকে তো এভাবে যন্ত্র দিতে পারি না, বা হঠাৎ করে জল ছেড়ে দিয়ে এরকম ভাসিয়ে দিতে পারি না, এটা তো হয় না। তাহলে তোমার আমার মধ্যে তফাৎ কি থাকলো? একই হয়ে গেলাম, প্যাটার্নটা শুধু আলাদা হলো। ভুল কার? এই জন্য বলি গভীরে যান, সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল। তাই আজকের এই জল দেওয়া বন্ধ, জল দেওয়া ছাড়া, জল দেওয়া বন্ধ 19 সালে হয়েছিল, আবার তারপর ছাড়তে হলো, ছাড়তে হবেই। জল বন্ধ রাখা যাবে না অনির্দিষ্ট কালের জন্য, এটা সবাই জানে। যারা জানে না, ওই এবিসিডি বাংলা কি রঞ্জন মোষ শান্তির ছেলে, এরা যারা জানে না বা তাদেরকে জানিয়ে দিলাম যে জলটা
এরকম ভাবে আটকে রাখা যাবে না, যায় না, যেতে পারে না, কখনো হতে পারে না, অসম্ভব ব্যাপার। তাই এই যে একটা আবহ চলছে, যুদ্ধ যুদ্ধ হিজির একটা, মানে এই যে আবহটা, এই আবহটা এবার বন্ধ হওয়া উচিত। সমস্ত টেলিভিশন মিডিয়ার এটাকে নিয়ে এবার মাতামাতি করাটা বন্ধ করা উচিত। এতে লাভ কি হচ্ছে? আপনাদের টিআরপি বাড়ছে, সাধারণ মানুষ আতঙ্কিত, এই সাইরেন বাজবে, এই মকডিল হবে। আরে ভাই, মকডিলটা পশ্চিমবঙ্গে করার কি দরকার? রাষ্ট্রের প্রধান, 3 বাহিনীর প্রধান তিনি তার 3টে বাহিনীর উপর এতটুকু ভরসা নেই? মকডিল করার কি প্রয়োজন? আজকের দিনে যেখানে গুগল ম্যাপ রয়েছে, ধরুন এই যে বলা হচ্ছে যে সব ঢেকে দেওয়া হবে, আরে ভাই ঢেকে দেওয়া হবে তো গুগল ম্যাপে আমি যখন দেখছি 5 মিনিট আগে এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তারপর ঢেকে দেওয়া হলো, আমি মেনে নিলাম যে হামলা হতে পারে আকাশপথে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটাকে কি আমি ট্রেন দিয়ে খুঁড়ে নিয়ে রাশিয়ায় মস্কোতে রেখে আসবো? সম্ভব নয় তো। তো ওখানে তো হামলা চালাতেই পারে। বোকা বোকা জিনিস রে ভাই। অনেকে বলবেন আমি সামরিকের কি বুঝি, কিচ্ছু বুঝি না। আমার মোটা মাথায় যে প্রশ্নগুলো আসছে আমি সেগুলোই বললাম। ভাবুন আপনারা, কয়েকশো কোটি টাকার আর একটা জুমলা, কয়েকশো কোটি টাকার একটা জুমলা, এই যে বস্তুটা দিয়ে ঢেকে রাখতে হবে সেই বস্তুটা কিনতে হচ্ছে ভারত সরকারকে। কয়েকশো কোটি টাকার জুমলা হবে এখানে। তদন্ত কে করবে? তদন্ত কে করবে? চাকরি দুর্নীতির মামলায়, অনুব্রত মন্ডলের মামলায় কথায় কথায় তো ইডি চলে আসে এখানে। এখন ইডিটা কে লাগাবে? এখানে তো মহামারী ভ্যাকসিন নিয়ে ব্যবসা হয়, এখানে মহামারীর ডেড বডি নিয়ে ব্যবসা হয়, এখানে যুদ্ধ নিয়ে ব্যবসা হবে না। আমি শান্তির ছেলে না আপনারা শান্তির ছেলে যে বুঝিয়ে দেবেন আর আপনারা বুঝিয়ে দেবেন? এটা হয় না কখনো, এটা হয় না। এই যে মানুষকে আতঙ্ক করা, একটা প্রচার টেলিভিশন মিডিয়ার মাধ্যমে চালিয়ে দেওয়া, এত টাকা নগদ তুলে রাখুন, এত এই করুন, একটা শ্রেণীর মানুষ আতঙ্কিত, যারা স্মার্টফোন অতটা ইউজ করেন না বা স্মার্টফোন ইউজ করলেও ঠিক ততটা তাদের বোধ শক্তি নেই, যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা সত্যি আতঙ্কিত। কি হতে পারে, কি হবে, কেন এই আতঙ্ক সৃষ্টি করা? ঘটনা একটা ঘটেছে, সেটা রাষ্ট্রের ব্যর্থতায় ঘটেছে, তার জন্য আজকে প্রত্যাজ্ঞা দেওয়া হয়েছে। তার জন্য এই মকডিল টকডিল এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। যদি মিসাইল ছাড়া হয়, ভারতবর্ষের চতুর্থ সামরিক শক্তি দেশ সারা বিশ্বে, তো তার কাছে তো সেই পাওয়ারটা রয়েছে যে মাঝ আকাশেই সেই মিসাইলটাকে ধ্বংস করে দেবে। তো যখন তার কাছে সেই পাওয়ারটা রয়েছে, তাহলে কেন এই সর্বত্র এই মকডিল? এর খরচাটা কে দিচ্ছে? এর যে এই বিশাল ব্যাপক, মানে বিপুল আয়োজন, বিশাল ব্যাপক আয়োজন, সে তো এই ট্যাক্সের টাকা থেকেই যাচ্ছে। সেনাবাহিনীর মহড়া, কেন সেনাবাহিনী অন্য সময়, আমি সেনাবাহিনীকে নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ তারা আমাদের সম্পদ, সেনাকে নিয়ে কোনো রাষ্ট্রবাসীর কখনোই কথা বলা উচিত নয়। কিন্তু সেনাবাহিনীর উপরে এই যে জনগণ তো বুঝবে না। আপনি যেটা খাওয়াবেন সেটাই তো জনগণ খাবে। সেনাবাহিনীর তরফ মানে প্রতি এই যে একটা দুর্বল মনোভাব, চিত্রনাট্য তৈরি করে দেওয়া হচ্ছে, তো মানুষের মনে এখন প্রশ্ন আছে যে হঠাৎ করে এখন মহড়া দেবে, তো বাকি সময় সেনাবাহিনী কি করে? আপনি বলছেন এখানে সাধারণ নাগরিককে বোঝাতে হবে যে তারা কি করে বাঁচবে। এ কি প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে নাকি? না যুদ্ধটা হবে? আপনিও খুব ভালো করে জানেন যে এখানে রাশিয়া ইউক্রেনের মতন যুদ্ধ হবে না। লিমিটেড ওয়ার, নট অল আউট ওয়ার। কোনোদিনই অল আউট ওয়ার হবে না, হতে পারে না অল আউট ওয়ার। অল আউট ওয়ার কোনোদিনই করতে পারবেন না, লিমিটেড ওয়ার। কার্গিল যেটা হয়েছিল সেটাও লিমিটেড ওয়ার, একটা নির্দিষ্ট জায়গায়। এ তো ইউক্রেন নয় যে সারা দেশে মিসাইল ছুড়ে দিল, হামলা হলো। এটা হয়? শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এগুলো জেনে শুনেও কেন যে এই মিথ্যা প্রচারগুলো চালাচ্ছেন, অপপ্রচার চালাচ্ছেন মানুষকে আতঙ্কিত করার জন্য, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার জন্য, এগুলো বন্ধ রাখুন, দেখবেন দেশ এমনি সুরক্ষিত থাকবে। বাকিটা আমাদের সেনাবাহিনী রয়েছে, তারা বর্ডারটা ঠিক সামনে নেবে। আর ঘরের ভেতরটা তো আমাদের নিজেদেরকেই সামলাতে হবে। ঘরের ভেতর তো সেনাবাহিনী এসে সামলাবে না, ঘরের ভেতর নিজেদেরকেই সামলাতে হবে। ধর্মের বিভেদটা দয়া করে বন্ধ রাখুন। এই বিভাজনটা হচ্ছে এবং হয়েছে, এটা জানার জন্য, মানে জানতে পেরেছে ইসলামাবাদ, তাই জন্যই সেই সুযোগটা নিয়েই পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা হলো। এটা ভাববেন না যে এখানে ওরা কালমা পড়িয়ে হিন্দু মারতে গেছে, কারণ ওরা নিজেদের দেশে ইসলামাবাদে ঈদের দিন মসজিদে হামলা করেছে, সেখানে অনেকজন মারা গেছে। এদের কোনো ধর্ম টর্ম হয় না, এদের ওইসব চিন্তা ভাবনা থাকে না। আগে নিজেরা সংযত হই,
আর রইল পরে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যারা মকডিল নিয়ে খিল্লি করছে, না মানছি মকডিলের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ওপেনলি পাবলিকলি সেনাবাহিনীর কোনো কাজ নিয়ে খিল্লি করার প্রয়োজনীয়তা বা রুচি যাদের আছে তাদেরকে তীব্র ধিক্কার জানাই। দয়া করে একটা বন্ড সাইন বাড়িতে লিখে দিয়ে একবার চলে যান বর্ডারে, গিয়ে এক রাত দু রাত কাটিয়েছে, অভিজ্ঞতাটা নিয়েছে, তারপর খিল্লি করুন। খিল্লি করাটা খুব সহজ, পোস্ট করে দেওয়াটা খুব সহজ। আগে যে পোস্টগুলো করা উচিত নিজের বিবেকের থেকে বিবেকটাকে জাগৃত করুন, নিয়ে সেই পোস্টগুলো একবার সরকারের যে প্রতিনিধি বা দল, এই বিজেপি দল, তাদেরকে একবার করুন। কথায় কথায় তো ট্রেন পরিষ্কার না থাকলে ছবিটা তুলে নিয়ে রেল মিনিস্ট্রিকে টুইট করে দেওয়া এখন স্বভাব হয়ে গেছে, কিছু হলেই টুইট রেল মিনিস্ট্রি, তাই টুইট পিএমও করুন দেখি প্রশ্নগুলো, যে কেন সেদিন কিউআরটি ছিল না। সেদিন যদি ওখানে টাইট ঘেরাদারি থাকতো এত কিছু হতোই না, এত কিছু হতোই না। একটা চ্যানেল বা একটা এই সামাজিক মাধ্যমে কোনো পোস্ট দেখলাম না যে আজ কেন ব্রহ্মোস উৎক্ষেপণ করা হলো। ব্রহ্মোস তো মুসলিমের তৈরি, এপিজে আব্দুল কালামের। তা আমরা সবাই জানি রাষ্ট্রের স্বার্থে ধর্ম সম্প্রদায় এগুলো সব পেছনেই থাকে, কিন্তু যখন সেই ধর্ম সম্প্রদায় এই বিভাজনটাকে সামনে নিয়ে আসা হয় তখন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থটা চলে যায় পেছনে, যেটা আজ হয়েছে। এবং এইটা যদি চলতে থাকে, সামনের সারিতে যদি ধর্ম সম্প্রদায় এর বিভাজন নীতি চলে আসে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ কিন্তু তলানিতে গিয়ে ঠেকবে। আর তার খেসারত দিতে হবে কিন্তু আপামর রাষ্ট্রবাসীকে, তার ঠেকাতে ব্যর্থ থাকবে রাষ্ট্রের সরকার, এমনকি সেনাবাহিনীও। কারণ সেনাবাহিনীর মধ্যেও কিন্তু ধর্ম সম্প্রদায় রয়েছে। বিভাজন এখানে চলতে থাকলে আগুন কিন্তু ওখানে পৌঁছতে বেশি দূর লাগবে না। আশা করি আমার ভারতীয় সেনা সুভাষের আদর্শে তৈরি, আমার ভারতীয় সেনা সুভাষের নীতিতে তৈরি, তাই ভারতীয় সেনা যথেষ্ট শক্ত এবং কঠিন। তাদের কোনো ইমোশন, তাদের কোনো ধর্ম সম্প্রদায় এসব তাদের নেই। কিন্তু ওই যে কিন্তু দিয়েই শেষ করলাম। সাহসের সাথে এই কথাগুলো ভাববেন। অবশ্যই অপারেশন সিন্দুর, তার জন্য অভিনন্দন জানাই ভারতীয় সেনাবাহিনীকে। আর হ্যাঁ, 27 জন নিহত যে পরিবার, তাদের পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা। এবং আরেকজনের নাম না করলেও হয়তো মহা অপরাধ হবে, নদিয়ার শহীদ জওয়ান, সেই শহীদ জওয়ানের পরিবারের প্রতিও জানাই সমবেদনা, যিনি এই পাহেলগাঁও ইস্যুতেই উড়ি সেক্টরে প্রাণ গিয়েছেন। তো সেই ঝন্টু আলী শেখ, তার প্রতি কমান্ডার ঝন্টু আলী, শহীদ কমান্ডার ঝন্টু আলী শেখ, তার প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। প্রত্যাঘাত যদি সম্পূর্ণ হয়ে থাকে এবং পাকিস্তান যদি আর কোনো প্রত্যাঘাতের কথা না ভেবে থাকে, 27 জন শহীদ, তাদের উদ্দেশ্যে এই যে অপারেশন সিন্দুর, তা সত্যি প্রশংসনীয়, সত্যি গর্বের। ভারতীয় সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই 27 জন নিহতদের পরিবারের তরফ থেকে, এবং বাংলার নদিয়ার গর্বিত শহীদ কমান্ডার ঝন্টু আলী শেখ ও তার পরিবারের প্রতি তরফ থেকেও ভারতীয় সেনাবাহিনীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং অতি উগ্রতা থেকে বিরত থাকবেন। নমস্কার।